সবচেয়ে বেশি এলাকা জুড়ে থাকা উপাদান নথিভুক্ত করুন, আলংকারিক অংশ নয়। যদি প্লাস্টার বা রং করা থাকে তবে উত্তরদাতার কাছ থেকে দেওয়ালের প্রকৃত উপাদান সম্পর্কে নিশ্চিত হন। যদি উত্তরদাতা বলেন যে তারা অবিবাহিত যৌথ সম্পর্কে অর্থাৎ লিভ ইন বাস করেন, তবে তাদের বিবাহিত দম্পতি হিসাবে অন্তর্ভুক্ত বা গণ্য করুন। আপনি জনগণনার স্বগণনা ফর্ম বা সেলফ ইনুমিনেশন ফর্ম সম্পর্কে হয়তো ভিডিও দেখেছেন, কিন্তু এই ধরনের কোনো প্রশ্ন কি দেখেছেন বা এই ধরনের ক্লুগুলো দেখেছেন? তো সেক্ষেত্রে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন যারা গণনা কর্মী তারা আপনার বাড়িতে যখন গণনা করতে আসবেন সেখানে যেসব কথা লেখা আছে প্রত্যেকটি প্রশ্নের ক্ষেত্রে যেভাবে তাদের গাইড করা আছে সেইগুলোই আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর স্বগণনা ফর্ম ফিল আপ বা সেলফ ইনুমিনেশন ফর্ম আপনি কিভাবে পূরণ করবেন আগেই আমরা ভিডিও দিয়েছি, চাইলে দেখে নিতে পারেন। আর এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। 15ই আগস্ট পর্যন্ত আপনারা স্বগণনা ফর্ম ভরতে পারবেন নিজে থেকেই। 15ই আগস্টের পরে 16ই আগস্ট থেকে গণনা কর্মীরা আপনাদের বাড়িতে বাড়িতে আসবেন। আপনারা স্বগণনা ফর্ম ভরলে সেই নম্বরটা নিয়ে ওনারা কিন্তু ওনাদের অ্যাপে এন্ট্রি করবেন এবং চাইলে কোনোটাতে সংযোজন কিংবা বিয়োজন করতে পারেন বা এডিট করতে পারেন। আর আপনি যদি না স্বগণনা ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে গণনা কর্মীরা এসে আপনাদের যে সমস্ত প্রশ্ন জিজ্ঞেস করবেন তার উত্তর পাওয়ার পর তারা যেভাবে অ্যাপে সেই ফর্মগুলো পূরণ করবেন তাতে তাদেরকে কিভাবে গাইড করা আছে আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। প্রথমেই দেখুন বলা আছে অ্যাপ দ্বারা স্বয়ংক্রিয়ভাবে তৈরি করুন স্থানের বিবরণ, যেটা আপনারা স্বগণনা ফর্মে আপনাদের লোকেশনটা দিয়েছিলেন। ভবনের গায়ে চিহ্নিত নম্বরটি লিখুন, এর আগে সিএন যুক্ত করুন। আর অ্যাপ দ্বারা স্বয়ংক্রিয়ভাবে তৈরি প্রবেশপথে মার্কার পেন দিয়ে লিখতে হবে। তো আপনার বাড়িতে যখন গণনা কর্মীরা আসবেন তারা গণনার কাজের সময় আপনার বাড়িতে একটি নম্বর লিখে দিয়ে যাবেন যেখানে সিএন যুক্ত থাকবে সামনে, অর্থাৎ এই সেন্সাস গৃহের নম্বর এবার পড়বে জনগণনায়। এবং এবার প্রশ্ন উত্তর শুরু হচ্ছে, আপনার কাছে যা জানতে চাইবেন ওনারা এবং যেভাবে ওনাদের গাইড করা থাকবে। প্রথমেই আছে বাড়ির প্রধান উপাদান। এক্ষেত্রে আপনাকে জিজ্ঞেস করা হবে মেঝের প্রধান উপাদান কি। আর এক্ষেত্রে বলা আছে সবচেয়ে বেশি এলাকা জুড়ে থাকা উপাদান নথিভুক্ত করুন, আলংকারিক অংশ নয়। অর্থাৎ ধরুন আপনার বাড়ির মেঝে সম্পূর্ণভাবে সিমেন্টের তৈরি, কোনো কোনো স্থানে হয়তো আপনি মেঝেতে টালি ব্যবহার করেছেন, কিংবা আপনার কাঁচা বাড়ি কিন্তু মেঝেতে কোথাও কোথাও আপনি হয়তো সিমেন্ট দিয়ে কিছুটা অংশ ঢালাই করেছেন। সেক্ষেত্রে সবচেয়ে বেশি অংশ জুড়ে যেটা আছে সেটাই কিন্তু এন্ট্রি করতে হবে গণনা কর্মীদের। এবার এটা দেখলে আপনি যদি নিজে থেকেও ফর্ম ফিল আপ করেন আপনি কিন্তু সঠিকভাবে ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রশ্ন 5, দেওয়ালের প্রধান উপাদান। তো এক্ষেত্রে যা বলা হয়েছে যদি প্লাস্টার বা রং করা থাকে তবে উত্তরদাতার কাছ থেকে দেওয়ালের প্রকৃত উপাদান সম্পর্কে নিশ্চিত হন। অর্থাৎ আপনার কাছেই কিন্তু সেন্সাস কর্মীরা জানবেন যে যেহেতু এটা প্লাস্টার করা আছে তাহলে এর উপাদান কি বা আপনার দেওয়াল কি দিয়ে তৈরি। তারপর দেখুন পরের প্রশ্নে বলা আছে ছাদের প্রধান উপাদান। এক্ষেত্রে ঘাস বা খড় বা বাঁশ বা কাঠ বা মাটি। দ্বিতীয়ত প্লাস্টিক বা পলিথিন। তৃতীয়ত হাতে তৈরি টালি। চতুর্থত মেশিনে প্রস্তুত টালি। এবং 5 পোড়া ইট। 6 পাথর, 7 স্লেট পাথর। 8 জিআই বা মেটাল বা অ্যাসবেস্টাস সিট। 9 কংক্রিট এবং অন্যান্য। এইগুলোর মধ্যে কোনটা সেটা কিন্তু তারা বসাবেন। পরের দেখুন পেজে যা আছে সেন্সাস গৃহের ব্যবহার এবং অবস্থা। এক্ষেত্রে বলা আছে সেন্সাস গৃহের প্রকৃত ব্যবহার নির্ধারণ। প্রথমেই বলা আছে বাসগৃহ না বাসগৃহ সহ অন্যান্য ব্যবহার, না দোকান বা অফিস, স্কুল অথবা কলেজ ইত্যাদি, হোটেল বা লজ বা অতিথিশালা ইত্যাদি, হাসপাতাল বা ঔষধালয় ইত্যাদি, কারখানা, কর্মশালা, ওয়ার্কশেড ইত্যাদি, ধর্মীয় কাজে ব্যবহৃত স্থান বা ধর্মস্থান, বাসগৃহ ছাড়া অন্য ব্যবহার, না খালি। তো এগুলো আপনারা কিন্তু সেলফ ইনুমারেশনে দেখতে পাননি। এক্ষেত্রে আপনাদের কাছে যখন সেন্সাস কর্মীরা আসবেন আপনার বাড়িটি বাসগৃহ সেখানে তারা বাসগৃহ করবেন, এইভাবে তারা কিন্তু নির্ধারণ করবেন। এবার এখানে বলা আছে প্রকৃত ব্যবহার নথিভুক্ত করুন, মালিকানা বা উদ্দিষ্ট ব্যবহার নয়। প্রকৃত ব্যবহার, প্রকৃত কোন কাজে ব্যবহার করা হয় আপনার বাড়িটি। এবার বলা আছে এই সেন্সাস গৃহের বর্তমান অবস্থা কেমন। এই প্রশ্নটি আপনারা দেখতে পেয়েছিলেন স্বগণনার ক্ষেত্রেও লেখা ছিল ভালো না বসবাসযোগ্য না ক্ষতিগ্রস্ত। এক্ষেত্রে উত্তরদাতার মূল্যায়নটি নির্বাচন করুন, এমনকি আপনি দ্বিমত পোষণ করলেও। অর্থাৎ
হয়তো সেন্সাস কর্মী এসেছেন এবং আপনার বাড়িটা তিনি বাসযোগ্য করতে চাইছেন, কিন্তু আপনি দিতে চাইছেন ক্ষতিগ্রস্ত। আপনি ক্ষতিগ্রস্ত অংশগুলো দেখাতে চাইছেন সেন্সাস যিনি করতে এসেছেন সেই কর্মীকে। তো সেক্ষেত্রে উনি কিন্তু আপনার মতামত গ্রহণ করবেন এবং দেখবেন সত্যি ক্ষতিগ্রস্ত হলে বা আপনার মতামতের ভিত্তিতে তিনি ক্ষতিগ্রস্ত দিতে পারেন। এবার আপনার মতামত যেমন নেবেন এবং তিনি দেখেও এইগুলোর মধ্যে পয়েন্ট আউট করবেন। তারপর আছে পরিবারের বিবরণ, শুধুমাত্র আবাসিক ব্যবহারের জন্য প্রযোজ্য। এক্ষেত্রে পরিবারের সংখ্যা স্বয়ংক্রিয়ভাবে তৈরি একটি সেন্সাস গৃহে একাধিক পরিবার থাকতে পারে। 10 নম্বরে এই পরিবারে নিয়মিতভাবে বসবাসকারী সদস্যের মোট সংখ্যা কত? অনুপস্থিত স্বাভাবিক বাসিন্দাদের অন্তর্ভুক্ত করুন এবং অতিথিদের বাদ দিন। মানে ধরুন আপনার বাড়িতে আপনারা 4 জন বসবাস করেন, একজন আত্মীয় বাড়িতে চলে গেছেন, কিন্তু সেক্ষেত্রে তাকে অ্যাড করতে হবে, 4 জনই করতে হবে। আর যদি কোনো অতিথি আপনার বাড়িতে এসে থাকেন, উনি কিন্তু এখানে অ্যাড হবেন না। আপনার গৃহের ক্ষেত্রে উনি কিন্তু বসবাসকারী সদস্য হিসাবে গৃহীত হবেন না। তারপরের প্রশ্নে আছে পরিবারের প্রধানের নাম। এবার পরিবারের প্রধানের নাম প্রধান যে কোনো লিঙ্গ বা বয়সের হতে পারেন। প্রাতিষ্ঠানিক পরিবারের ক্ষেত্রে পদাধিকার নথিভুক্ত করুন। যদি প্রাতিষ্ঠানিক পরিবার হয় তাহলে পদাধিকার কি আপনার সেটা কিন্তু নথিভুক্ত করতে বলেছে পরিবারের প্রধানের ক্ষেত্রে। পরিবারের প্রধানের লিঙ্গ পুরুষ না মহিলা না রূপান্তরকামী ব্যক্তি। এক্ষেত্রে বলা আছে উত্তরদাতার বক্তব্য অনুযায়ী নথিভুক্ত করুন, কোনো অনুমানের ভিত্তিতে নয়। মানে যিনি সেন্সাস কর্মী তিনি অনুমান করে আপনার লিঙ্গ এক্ষেত্রে পুরুষ কিংবা মহিলা কিংবা রূপান্তরকামী করতে পারবেন না, আপনাকে জিজ্ঞেস করেই করতে হবে। পরের প্রশ্নে বলা আছে পরিবারের প্রধান তফসিলি জাতিভুক্ত বা তফসিলি উপজাতিভুক্ত বা অন্যান্য কিনা। এক্ষেত্রে তফসিলি জাতি, তফসিলি উপজাতি এবং অন্যান্য এগুলোর মধ্যে উনি স্থির করতে পারেন। এবং তফসিলি জাতি শুধুমাত্র শিখ, হিন্দু, বৌদ্ধদের জন্য, আর তফসিলি উপজাতি এসটি যে কোনো ধর্মের জন্য। এরপর বাকিদের ক্ষেত্রে অন্যান্য বলে তিনি কিন্তু এখানে মেনশন করবেন। পরের পাতায় আছে 14 নম্বর প্রশ্নে এই গৃহের মালিকানার বিবরণ, অর্থাৎ বাড়িটি আপনার নিজের না ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি আছে, ভাড়া কিন্তু অন্যত্র নিজের বাড়ি নেই এবং অন্যান্য। এক্ষেত্রে বলা আছে ইএমআই ভিত্তিক বাড়িগুলোকে নিজস্ব সম্পত্তি হিসাবে গণ্য করা হয়। অনেকে বলতে পারেন যে আমার বাড়ি তো আমি লোন নিয়ে করেছি, এখনো পর্যন্ত লোন শোধ হয়নি, তাই ব্যাংকের নামেই বাড়িটা আছে, আমাকে প্রত্যেক মাসে ইএমআই দিতে হয়, তাহলে এটা আমি নিজস্ব করব না। এক্ষেত্রে পরিষ্কারভাবে বলা আছে ইএমআই ভিত্তিক বাড়িগুলোকে নিজস্ব সম্পত্তি হিসাবে গণ্য করতে হবে। শুধুমাত্র এই পরিবারের একান্ত দখলে রয়েছে এমন বসবাসযোগ্য ঘরের সংখ্যা কতগুলি? শুধুমাত্র স্বতন্ত্র ঘরগুলো গণনা করুন। এটা কিন্তু আগেও লেখা ছিল যে এক্ষেত্রে কোনো বাথরুম কিংবা রান্নাঘর এগুলো অ্যাড করা হবে না, আর যৌথ ঘর সেক্ষেত্রেও কিন্তু দিতে না বলা হয়েছে। 16 নম্বর প্রশ্নে পরিবারে বসবাসকারী বিবাহিত দম্পতির সংখ্যা। এটা দেখুন, লক্ষ্য করুন, উত্তরদাতা যদি বলেন যে তারা অবিবাহিত যৌথ সম্পর্কে বা লিভ ইন বাস করেন তবে তাদের বিবাহিত দম্পতি হিসাবে অন্তর্ভুক্ত বা গণ্য করতে বলা হয়েছে। পরের পয়েন্টে বলা হয়েছে পরিবারের যেসব সুবিধাগুলি উপভোগ করেন। এক্ষেত্রে পানীয় জলের প্রধান উৎস এগুলোও ছিল, আপনারা দেখেছেন নিশ্চয়ই আগের ভিডিওতে, তাই সম্পূর্ণ আমি আর বলছি না, অনেকটা সময় যাবে। এখানে যেটা মেনশন করা আছে বছরের অধিকাংশ সময় ব্যবহৃত উৎসটি নথিভুক্ত করুন। মানে আপনি হয়তো সামান্য সময় কখনো কখনো জল কিনে ব্যবহার করেন কিংবা পরিশ্রুত জল কোথাও থেকে আনেন, কিংবা কখনো কখনো আপনি কোনো ট্যাপ কলের জল কাছ থেকে আনেন, সেগুলো কিন্তু নয়। আপনার বাড়িতে সবচেয়ে বেশি যে জলটা আপনি ব্যবহার করেন সেটা টিউবওয়েলের হতে পারে, কুয়োর হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সেগুলোই মেনশন করবেন বা সেটাই উত্তরে লিখবেন। এবার বলা হয়েছে 18 নম্বর প্রশ্নে পানীয় জলের প্রধান উৎস বা উপলব্ধতা। এখানে বলা হয়েছে বাড়ির চৌহদ্দির মধ্যে আছে না বাড়ির চৌহদ্দির কাছে আছে না দূরে আছে। এইখানেও দেখুন দূরত্বের মানদণ্ড শহরাঞ্চলের ক্ষেত্রে 100 মিটার, গ্রামাঞ্চলের ক্ষেত্রে 500 মিটার। এবার আলোর প্রধান উৎস, এই পয়েন্টগুলো আমি বলছি না, আপনি চাইলে দেখে নিতে পারেন ভিডিওটাকে পজ করে। এখানে বলা হয়েছে বিদ্যুৎ সংযোগ অবৈধ হলেও নথিভুক্ত করুন। মানে আপনি অবৈধভাবে বিদ্যুৎ নিয়েছেন সেটাও কিন্তু নথিভুক্ত করতে বলা আছে এবং বিদ্যুতে দাগ দিতে হবে সেক্ষেত্রে গণনা কর্মীকে। প্রশ্ন 20 শৌচালয়ের উপলব্ধতা। যৌথভাবে ব্যবহৃত সর্বসাধারণের জন্য আর সর্বসাধারণের জন্য সাধারণ জনগণের জন্য উন্মুক্ত। এখানে বলা আছে যৌথভাবে ব্যবহৃত এটা আলাদা, আর সর্বসাধারণের জন্য সেক্ষেত্রে কিন্তু সর্বসাধারণের জন্য যেটা উন্মুক্ত জনগণের জন্য, যেগুলো সাধারণত সরকারি শৌচাগার হয়ে থাকে সেগুলোকে সর্বসাধারণের জন্য বলে মেনশন করতে হবে। এবার শৌচালয়ের ধরন, সেটা কি ধরনের শৌচালয়? এক্ষেত্রে বলা হচ্ছে প্রযুক্তি শনাক্ত করুন, পরিচ্ছন্নতা বা বাহ্যিক রূপ নয়,
অর্থাৎ আপনার বাড়িতে এসে শৌচালয়গুলোকে সেন্সাস কর্মীরা দেখতে পারেন এবং সেখানে তারা বাহ্যিক অংশটা না দেখে সম্পূর্ণ প্রযুক্তি শনাক্ত করেই সেটাকে মেনশন করবেন। তারপর প্রশ্ন নম্বর 22-এ বলা আছে বর্জ্য জলের নিকাশি কার সাথে যুক্ত। এক্ষেত্রে কেবলমাত্র শৌচাগারের বর্জ্য নয়, রান্নাঘর ও স্নানঘরের জলের বিষয়টিও বিবেচনা করুন। তারপর 23 নম্বর প্রশ্নে বাড়ির চৌহদ্দির মধ্যে স্নানের ব্যবস্থা আছে কিনা। এক্ষেত্রেও বলা আছে উপলব্ধতা গুরুত্বপূর্ণ, স্নানঘরের সংখ্যা নয়, আছে কিনা এটাই দেখুন, কটা স্নানঘর আছে সেটা গুরুত্বপূর্ণ নয়। 24 নম্বর প্রশ্ন রান্নাঘর ও এলপিজি বা পিএনজি রান্নার গ্যাসের সংযোগ আছে কিনা। এক্ষেত্রে বলা আছে রান্নার স্থান এবং গ্যাস সংযোগ সম্পর্কে আলাদাভাবে জিজ্ঞাসা করুন এবং উপযুক্ত কোডটি নথিভুক্ত করুন। রান্নায় ব্যবহৃত জ্বালানি, প্রধান জ্বালানি, এখানে বলা আছে প্রধান জ্বালানির তথ্য নথিভুক্ত করুন, এমনকি যদি এলপিজি উপলব্ধও থাকে সেখানেও নথিভুক্ত করুন। এবার বলা আছে পরিবারের মালিকানাধীন পরিসম্পদ, রেডিও বা ট্রানজিস্টার। দেখুন মোবাইল বা কারভানের মাধ্যমে রেডিও উপলব্ধতা হিসাবে গণ্য করা হয়। আপনি যদি মোবাইলে আপনার রেডিও থেকে থাকে, আপনি যদি শুনে থাকেন তাহলে সেটাকে গণ্য করা হবে। টেলিভিশন দেখার মাধ্যম নির্বাচন করুন, টিভির ব্র্যান্ড নয়। এখানে টিভির ব্র্যান্ড দেখতে হবে না, কিভাবে দেখেন, কেবল টিভি না ডিশ টিভি না অন্যান্য না ফ্রি ডিশ, সেগুলো দেখতে হবে। ইন্টারনেট উপলব্ধতা, এক্ষেত্রে একাধিক ডিভাইস থাকলেও অগ্রাধিকার ক্রম অনুসরণ করুন, মোবাইলের তুলনায় ল্যাপটপকে বেছে নিন। এখানে কিন্তু সম্পূর্ণ অন্য কথা বলা আছে। যদি আপনার বাড়িতে মোবাইল ল্যাপটপ থাকে, ইন্টারনেট সংযোগ মোবাইলে সবচেয়ে বেশি ব্যবহার করে থাকেন, সেক্ষেত্রে গণনা কর্মীদের বলা আছে যে ল্যাপটপকে বেছে নিতে মোবাইলের তুলনায়। তারপর দেখুন ল্যাপটপ বা কম্পিউটার আছে কিনা। এক্ষেত্রে যদি থেকে থাকে হ্যাঁ, না হলে না। পরিবারের সদস্যদের ব্যবহারযোগ্য যে কোনো যন্ত্রই গণ্য হবে, যে কোনো সদস্যের থাকলেই হবে। টেলিফোন, মোবাইল ফোন বা স্মার্টফোন মালিকানা বা সিমের অবস্থা নয়, বরং উপলব্ধতা লিপিবদ্ধ করুন। মানে সিম কি লাগানো আছে সেটা জানার দরকার নেই, আপনার কাছে কি ধরনের ফোন আছে সেটাই কিন্তু বিবেচনা করতে বা লিখতে বলা আছে। সাইকেল বা স্কুটার বা মোটরসাইকেল বা মোপেড, এখানে বলা আছে প্রতিবন্ধীদের ব্যবহৃত 3 চাকার সাইকেল বা বাইসাইকেল হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ প্রতিবন্ধীরাও যে 3 চাকার সাইকেল ব্যবহার করেন সেগুলোকে কিন্তু বাইসাইকেল বা শুধু সাইকেল হিসাবে গণ্য করতে বলা আছে। এবার দেখুন 4 চাকার গাড়ি বা জিপ বা মোটর ভ্যান, এক্ষেত্রে বলা আছে এসইউভি বা এমইউভি অন্তর্ভুক্ত, এমনকি যদি তা বাণিজ্যিক উদ্দেশ্যেও ব্যবহৃত হয় সেটাও কিন্তু পয়েন্ট আউট করতে বলা আছে। খাদ্যাভাসের ক্ষেত্রে দেখুন পরিবারটির প্রধান কোন খাদ্যশস্য গ্রহণ করেন, প্রক্রিয়াজাত খাবার সহ সামগ্রিক খাদ্যাভাসের বিবেচনা করুন। আর যোগাযোগের বিবরণ, এক্ষেত্রে মোবাইল নম্বর, পরিবারের যে কোনো সদস্যের একটি সচল 10 অঙ্কের মোবাইল নম্বর লিখুন। তালাবদ্ধ বাড়ির ক্ষেত্রে প্রতিবেশীর কাছ থেকে জেনেও নম্বরটি লেখা যেতে পারে। অর্থাৎ আপনার বাড়ির প্রধানের নম্বর দিতে হবে এমনটা নয়, যে কারোর নম্বর, পরিবারের যে কোনো সদস্যের নম্বর দিলেই হবে। আপনারা নিশ্চয়ই দেখতে পেলেন যে প্রশ্নগুলো আমাদের করা হবে সেই প্রশ্নগুলোর উত্তর কিভাবে ওনারা গ্রহণ করবেন, কিভাবে লিখবেন, সেই সম্পর্কে যে ক্লিয়ার গাইডলাইন দেওয়া আছে তা এই ভিডিওর মাধ্যমে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি উপকারে এসে থাকে একটি লাইক করে উৎসাহিত করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন।